এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দর্শক বলছে এই কারণে যে অনেকেই ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন, সেই অর্থে আসলে দেখা তো যায় না আমাদের গেস্টদেরকে, আসলে অডিওটাই শোনা যায় ওখানে। এবং শ্রোতা আসলে যারা রেডিওতে শুনছেন এই মুহূর্তে তাদেরকে বলছি, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনাদের সঙ্গে প্রতি সপ্তাহের এই বুধবার রাত 11টার সময় একটু বাতচিত করার জন্য আসি। একজন গেস্ট থাকেন আমার কাছে, কখনো কখনো গল্প আপ টু দ্য মার্ক থাকে, কখনো গল্প আপ টু দ্য মার্ক থাকে না। এবং নিঃসন্দেহে বলতে গেলে যে আমাকে আসলে যেভাবে চিনেছেন আমাদের রেডিও শ্রোতারা, তাতে আসলে এই জীবন গল্প দিয়েই। এবং আমি আগে একটা রেডিওতে অনুষ্ঠান করতাম হ্যালো উইথ 920 নামে, সেখানেও আমি জীবন গল্প নিয়ে কাজ করেছি। রাইট নাও সোশ্যাল মিডিয়াতেও যে ধরনের কাজ করছি সেখানেও আসলে অল অ্যাবাউট লাইফ স্টোরিজ। তো আজকে আমি খুব স্পেশাল একটা কেস আপনাদের সামনে তুলে ধরবো এবং চেষ্টা করবো আসলে ঘটনার ভিতরে যাওয়ার জন্য। পুরোটুকুই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি। কি নাম আপনার? বয়স কত হতে পারে? 26। শুরু করেন আপনি যেখান থেকে বলতে ইচ্ছে করে। আমি একটু আমার মার দিক থেকে শুরু করতে চাই। আমার মায়েরা হচ্ছে 6 বোন 1 ভাই। আমার নানা ছিল টেলার্স, ওই সময়কার টেলার্স ছিল, ছোটখাটো একটা দোকান ছিল। তো তাদের টেলার্স থাকলেও তাদের ফ্যামিলি মোটামুটি সচ্ছল ছিল, ভালো ছিল। তো আমার যে নানু, উনি মানে ছেলের প্রতি খুব দুর্বল। যে ওই সময়ের মায়েরা কিন্তু এরকমই ছিল। কেউ এসে মা ডাকলে উনি খুব খুশি হতেন এই টাইপের। তো আমার যে বাবা, উনি আমাদের এলাকায় আমার মার সম্পর্কে মানে পাড়া তো চাচাতো ভাই হয় সম্পর্কে, পাশাপাশি বাড়ি, এক বাড়ির পরে তার মানে আমার বাবার বাড়ি। তো হচ্ছে আমার যে দাদু, মানে আমার দাদু ছিল, উনি অনেক ছোটবেলায় মারা গেছে। তো আমার বাবার মা ছিল না, আমার নানুকে মা ডাকতো, এসে মা ডাকতো। তো আমার নানু ছেলের মতো দেখতো, করতো, নানু বাসায় থাকতো, খেতো সবকিছু, মানে আমি যেটা শুনেছি বড় হওয়ার পরে। তো এক সময় আমার মা হচ্ছে তার বোনেদের মধ্যে মেজো। তো আমার বড় আন্টির বিয়ে হয়ে গিয়েছিল, আর মামা তখন বিয়ে করেনি। তো আমার নানু সিদ্ধান্ত নিয়েছিল যে মানে আমার বাবা যে ওনার সাথে আমার মাকে বিয়ে দিয়ে দেবে। কিন্তু আমার মার তখন বয়স ছিল 12 বছর। আচ্ছা, খুব কম বয়সী ছিল, 7-এ পড়তো তখন। মানে তাকেও ফ্যামিলি থেকে আর কি ওই জোর করেই দেওয়ার মতো ছিল। যেহেতু আমার মার আমার বাবাকে পছন্দ ছিল না, সেহেতু তাদের সংসারটা আর কি ওইরকম ভালো ছিল না। তো তাদের বিয়ের 1 বছরের মধ্যেই আমি জন্মগ্রহণ করি। আপনি ফার্স্ট বেবি? আমি ফার্স্ট বেবি হই। আপনার মার 12 বছর বয়সে বিয়ে হয়? 12 বছর 13 বছর বয়সে আমি হই। তো তাদের ওইভাবেই সংসার চলে। আমার বাবা ছিল ডিস্ট্রিক্ট ড্রাইভার, যে কোনো একটা কোম্পানিতে ডিস্ট্রিক্ট ড্রাইভার ছিল। উনি 1 মাস 2 মাস পর পর আসতো। আচ্ছা। তো আমার বাবা সবসময় খুব সন্দেহবাদী লোক ছিল, মাকে খুব সন্দেহ করতো, যে মারও অল্প বয়স ছিল, বাড়িতে একা থাকতো। এই জিনিসগুলো কি আপনি মার কাছ থেকে শুনেছেন নাকি আপনি দেখেছেন? আমি নিজে দেখেছি। কি করতো? নিজে ফেস করছি। দুই একটা গল্প বলতে পারবেন যে সন্দেহ করে কি হতো? একটা গল্প বলতে না বলে আসতো বাড়িতে। সে যে বাড়িতে আসছে হুট করে চলে আসতো দেখার জন্য? হুট করে চলে আসতো দেখার জন্য যে আমার মা কি করতেছে না করতেছে, বাড়িতে আসছে কিনা। আর আমি জ্ঞান হওয়ার পর থেকে দেখি নাই কখনো যে আমার বাবা ভালো একটা বাজার করছে, মানে বড় একটা মাছ কিনছে বা ভালো একটা বাজার করা, এই ধরনের আমি কখনো দেখি নাই। ওই যা করা সব আমার মা। বাবা শুধু ওই মাস শেষে টাকাটা দিয়েই তার দায়িত্ব শেষ। তোমরা কিভাবে চলবা না চলবা, খাবা কি করবা, পড়াশোনা, এগুলার আর কি কোনো ছিল না তার। সম্পূর্ণটা আর কি মার উপর ছিল। আর বাবার তো এই যে সন্দেহ জিনিসটা ছিল। বাসায় আসা পরে, মানে এলাকায় পাড়া দেওয়ার পরে মানুষজন অনেক কথা বলতো, আশেপাশে অনেক মহিলারা ছিল, ওরা অনেক কথা বলতো। তো এইগুলো শুনে বাসায় আসার পরেই দেখতাম যে 1-2 দিনের পরে মারামারি হচ্ছে।
দুজনে মারামারি, এই গায়ে হাত দেওয়া, দুজনের গায়ে হাত হ্যাঁ তুলতো? দুজনের গায়ে হাত দেওয়া, ঝগড়া হওয়া, বা আমাদেরকে বাসা থেকে বের করে দিত। আমাদের বলতে কি তখন আপনার আরো ভাই বোন হয়েছে? না, আমাকে আর মাকে, ওকে, দুজনকে বের করে দিত? দুজনকে বাসা থেকে বের করে দিত, একদম জিনিসপত্র সব দিয়ে বের করে দিত। কখনো এরকম হয়নি যে আপনাকে রেখে আপনার মাকে বের করে দিয়েছে? না, আর সে দুজনকেই একসাথে? মানে বাচ্চার প্রতিও তার কোনো দায়িত্ব নাই, কোনো নেই। আচ্ছা, আমরা নানু বাসা যেহেতু কাছে, নানু বাসায় চলে যেতাম, ওকে। ওইখানেই থাকতাম। আবার সবাই বসে মীমাংসা করে আবার হচ্ছে যে পাঠাই দিত, থাকতাম। ওই রকমের 1 মাস 1.5 মাস 2 মাস পর পর আসতো। এরকম করতে করতেই হচ্ছে যে আমি বড় হয়েছি। বাবা এরকম, এটি কোনো দায়িত্ব হয় না। তো যখন আমি ক্লাস 7-8 পড়ি, তখন হচ্ছে যে 1-2টা করে সম্বন্ধ আসতে থাকে আপনার? আমার, হ্যাঁ সম্বন্ধ আসতে থাকে। তো মাও তো হচ্ছে যে অনেক চিন্তা করে যে ফ্যামিলির অবস্থা এরকম, যদি ভালো কোনো ছেলে হয় তো বিয়ে দিয়ে দিবে, এরকম কথাবার্তা চলতে থাকে। তো আমি মানে আমার তখন 2012-তে আমি এসএসসি দিই। তা আমি যে মানে পড়াশোনা করতেছি, পরীক্ষা দিব, আমার বাবার এর কোনো ছিল না যে আমার মেয়ের পরীক্ষা বাকি। তো সংসারের অবস্থা এরকম, এটা চিন্তা করে আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি। তো মা চিন্তা করতেছে এরকম হলে তো সংসারের এরকম অবস্থা, আমার মেয়ের তো পড়াশোনা হবে না। তো মা আমাকে কি করলো, মাদ্রাসা থেকে পরীক্ষা দেওয়া হলো। আচ্ছা, মাদ্রাসা থেকে পরীক্ষা দেওয়া হলো। তো ওই সেন্টারটা ছিল আমাদের থেকে মানে অনেকটা দূরে, 2-3 ঘন্টার রাস্তা, মানে অন্য কি বলে জেলায় এরকম ছিল। তো ওইখানে মা 1 মাসের মতো তো পরীক্ষা হয়, এসএসসি পরীক্ষা। ওইখানে বাসা ভাড়া নিয়ে আমরা ওইখানে থেকে পরীক্ষা দিই। তো যে বাড়িতে থেকে পরীক্ষা দেই, ওই বাড়ির এক আত্মীয়র জন্য মেয়ে খুঁজতে ছিল বিয়ে দেওয়ার জন্য। তো আমি আবার ছোটবেলা থেকেই খুব শান্তশিষ্ট, আচ্ছা। চঞ্চল। যে বাড়ি থেকে পরীক্ষা দেন বলতে আপনি বাড়ির সন্ধানটা পেলেন কিভাবে? মানে ওই যে আমাদের সম্পর্কে কি হয় আপনার? না, কিছু হয় না। আচ্ছা, সেন্টারের আশেপাশে বাড়ি খুঁজে অনেকে যে থাকার জন্য হ্যাঁ ভাড়া দেয় এরকম, ওকে, থাকার জন্য নেই। তো ওনারাও আর কি ওই যে মেয়ে খুঁজতেছিল। আর আমি তো এরকম মানে ওনাদের বাড়িতেও 3টা ছেলে ছিল, কিন্তু আমি মানে একটা মেয়ে, হয় না যে বাড়ির ভিতর ছেলে থাকলে হুটহাট তো এই ধরনের কিছু দেখে নাই তো, বা আমি খুব ছোটবেলা থেকেই খুব শান্তশিষ্ট আর কি, আচ্ছা, এই টাইপের। তো ওনাদের দেখে আর কি আমাকে খুব পছন্দ হয়। আর আমি আবার ছিলাম কি যে আমার মা তো কষ্ট করছে, বা আমি একটা কিছু করব, আমার মা বাবার সম্মান চলে যাবে, আমার মা বাবা যা বলবে তাই, মানে আমাকে যা দিত আমি। ততদিনে কি আপনার ভাই বোন আর হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আপনি যখন এসএসসি দিচ্ছেন? আমি যখন ক্লাস 8-এ পড়ি, মানে আমার 13 বছর পরে আমার একটা বোন হয়। আচ্ছা, আচ্ছা আমি ছেড়ে গেছি। এটা হচ্ছে যে আমার বোনটা যখন হয়, তখন আমার বাবা আর কি ছিল না যে মানে বোনটা আমার বাবা না, এটা নিয়ে আর কি বেশি ঝামেলা হয়েছিল তখন। বোনটা মানে আমার বোন যখন হয়েছিল তখন আমার বোনটা দেখতে আর কি একটু ডিফারেন্ট, মানে আমাদের চেয়ে একটু ফর্সা, একটু। সো আপনার বোনের এই জন্মটা নিয়ে বাসায় প্রশ্ন তোলা হয়েছে? হ্যাঁ, প্রশ্ন তোলা হয়েছিল আমার মাকে। মানে আমার বাবা এক পর্যায়ে নাই বলে দিছে যে সন্তান আমার না। কি বলেন? আপনার বোন জানে বিষয়গুলো আজকে? হ্যাঁ, আমার বোন জানে। তারপরে কি হলো বাসাতে? মানে এইটা নিয়ে মানে প্রধানত বেশি হচ্ছে এটা নিয়ে, আমার বোনকে নিয়ে। একটু ডিফারেন্ট দেখতে, একটু ফর্সা, আমার বাবা একটু কালো টাইপের, আর আমি আমার মার মতো। তো আমার বোন, আমার নানা, আমার 2টা খালা হচ্ছে ফর্সা, তো আমার বোন অনেকটা ফর্সা ওদের মতো হয়েছে। তো আমার বাবার এটা নিয়ে আর কি ছিল যে আমার বোনটা আমার বাবার না, এটা নিয়ে মার সাথে খুব ঝগড়া, এই সেই। তারপরও আর কি মানে নিজের মনে রাখতো আমার বাবা, ওইভাবে আর কি করে নাই, কিন্তু বলছে। ভাই বোন কতজন আপনারা? আমরা 2 বোন। এখন 2 বোনই? হ্যাঁ, 2 বোন। আপনার বাবা বেঁচে আছেন? হ্যাঁ, আমার বাবা বেঁচে আছে। আচ্ছা, আচ্ছা আমি পরে আসি এগুলা। তারপর তখন আমার বোন, আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমার বোনের বয়স 2.5 বছর। কিন্তু এর ভিতর কিন্তু আমার বাবা বাড়িতে আসা, যোগাযোগ, এমনকি মাসের যে খরচা, এটা দেওয়া বন্ধ করে দিয়েছে। খরচা দেওয়া বন্ধ করে দিয়েছে টোটাল। আমার মা হচ্ছে টেইলারের কাজ জানতো, সেলাই কাজ করতো, আর বাবার বাড়িতে ছিলাম, মা ওইগুলো দিয়ে আর কি সংসার চালাতো টুকটাক। তো আমি এসএসসি দিলাম, ওইখানে দিলাম, দিয়ে তারপর চলে আসলাম। তো ওইখানে থাকতেই মার সাথে আর কি ওই সম্বন্ধের কথা বলা হয়েছিল। তো মা বলছে যে আমরা বাড়িতে যাই, বাড়িতে আসেন, দেখেন, তারপর বাকিটা করা যাবে।
তো আমরা বাড়িতে আসার পরে ওদের বাড়ি থেকে আমাকে দেখতে আসে, যেটা আর কি রুলস, ওইভাবে দেখতে আসে, তাদের পছন্দ হয়। কিন্তু মানে ছেলে ছিল আমার চেয়ে 15 বছরের বড়, বয়সে 15 বছর বড় ছিল, আর আমার বয়স ছিল তখন 15 বছর। 2012-তে এসএসসি দিয়েছি, ফেব্রুয়ারিতে এসএসসি দিয়েছি। তো আমি আর কি না বলি নাই, মানে আমি চিন্তা করেছি মা যেটা বলবে, আমি মা মানে এর আগে কাউকে ভালো লাগতো, কোনো ছেলেকে ভালো লাগতো এরকম কোনো কিছু? ভালো লাগতো, কিন্তু যে পেতেই হবে বা চাওয়া জিনিস, এই জিনিসটা আমি বুঝতাম না বা ছিল না। আমি মা মানেই দুর্বল, মানে ছোটবেলা থেকে মাকে দেখছি, তো মা মানেই দুর্বল। বাবা কি জিনিস এইটা আমার মধ্যে এখনো ফিল হয় না, যে বাবা কি জিনিস এটা আমি বুঝি না। তো ফেব্রুয়ারিতে এসএসসি দিলাম, মে মাসের 6 তারিখে আমার বিয়ে হলো। মে মাসের 6 তারিখ? মে মাসের 6 তারিখে, 12 সালের 6 তারিখে আমার বিয়ে হলো। ঠিক আছে, আমি মেনে নিছি, মানে যেহেতু আমার বড়, তারপর আমি ফ্যামিলির দিক তাকাইয়া মার এরকম অবস্থা, মা কতদিন দেখবে এগুলা ভেবে হচ্ছে মেনে নিছি। আমি শ্বশুর বাড়িতে যাইনি কখনো, আমাদের বাড়িতে ছিলাম। মা বলেছে যে মেয়ে, মানে আমি তো বড় মেয়ে, এখানে থাকুক কিছুদিন। আমার ইচ্ছে ছিল যে আমি ইন্টারটা কমপ্লিট করব, পড়াশোনা করব, এখানেই থাকবো, তারপর হচ্ছে যদি উঠায় দেয় তাহলে পরে দিবে। ওকে, আচ্ছা। তো এরকম আর কি আমাদের বাড়িতে ছিল 12 দিন আমার হাজবেন্ড। তারপর উনি আর কি ঢাকায় চাকরি করতো, তো ঢাকায় চলে আসছে। তো একদিন কি করছে, মানে উনি তো নতুন জামাই, প্রায় 2 মাসের মধ্যের কথা, বাড়িতে আসবে, শ্বশুর বাড়িতে আসবে, অবশ্যই জানাই আসবে যে আমি আসতেছি। উনি একদিন রাত্রে কি করলো, মানে না জানাই আসছে জাস্ট, কিন্তু আগে কথা বলছি, গাড়ির শব্দ ফোনে বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে হাজবেন্ড, আমার হাজবেন্ড। তো উনি একদিন না বলে রাত্রে চলে আসছে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে, যে উনি কেন না বলে আসবে। তো আসতে পারে হাজবেন্ড, সারপ্রাইজ দেওয়ার জন্য হতে পারে। নো, এটা আর কি পরে জানা গেছে। এটা হচ্ছে যে ওনার যে দুলাভাই ছিল, উনি আর কি এই জিনিসটা বলতেছে যে তুমি না বলে যাবা, লুকায় যাবা, দেখবা যে কি করে না করে, এই জিনিসগুলো। তো এটা আর কি আমিও মেনে নিতে পারি না, আমার ফ্যামিলিও আর কি, যে নতুন জামাই সে আসবে, একটা বাসায় প্রিপারেশনেরও তো ব্যাপার থাকে নতুন জামাইয়ের জন্য, না বলে কেন আসবে। আচ্ছা, এই জিনিসটা যখন আমাকে হার্ট করলো, তো মানে আমারও তো বয়স কম ছিল, আমার কেন জানি মনে হলো যে না, এর সাথে আর কি আমার যায় না, মানে অ্যাডজাস্টমেন্ট হবে না। আর একটু রাগী টাইপের ছিল, মানে চেহারাটাই দেখতে রাগী টাইপের। আমি বলি যে আমার বড় খালু দেখতে মানে কিছুটা ওনার ক্যাটাগরি, যে আমার বড় খালু অনেক রাগী, দেখছে আন্টিকে অনেক মারধর করে। তা আমার মনের মধ্যে না ওই একটা ভয় ঢুকে গেল, যে এও তো এই ক্যাটাগরি, যদি আমাকে মার দেয় বা মারধর করে, আমাকে আর পড়াশোনা না করে। তো ওরা একবার বললো কি, যে তখন আমাকে উঠাই দেয় নাই, বললো যে আমাকে ঢাকায় নিয়ে আসবে। তো মা বলতেছে মেয়ে এখনো উঠাই দেই নাই, এখন ঢাকা নিয়ে যাবে, কিছুদিন যাক। গ্রামে তো বলে যে ভাদ্র মাসে নাকি নতুন বিয়ে হলে মেয়ে দেয় না, তো ভাদ্র মাসটা যাক। তারপর তো যেহেতু একটা সমস্যা হয়েছে, তারপর মানে আশেপাশে সবাই তো এগুলো নিয়ে কথা বলে, করে। তো আমি শুনতাম কি, যে বাসার মধ্যে মার কাছে অনেক লোক আসতো, তো তারা বলতেছে যে এখন যদি মেয়ে দিয়ে দাও, মেয়ের বয়স কম, যে দেখা গেল নেওয়ার পরে একটা বাচ্চা টাচ্চা হবে, তারপর তো মেয়ের জীবনে শেষ। আমার মাথার ভিতর এইটা ঢুকলো যে আমি যাওয়ার পর যদি আমার বেবি হয়ে যায়, আমি এখানে আর যাব না, আমি এখানে যাব না, মানে আমি যাবই না। আমাকে যে যতই বোঝানো হোক না কেন, আমি আর যাব না। তো তাদের ফ্যামিলি থেকে একবার আসলো, আমার হাজবেন্ড আসলো, তার মা আসলো, তার ভাই আসলো, ভাবি আসলো, মানে আমার ননদ আসলো, সবাই আসলো, কথা টথা বললো টললো। মানে আমার তো চিন্তা হচ্ছে যে আমি যাবই না। তো এর ভিতর আমার হাজবেন্ডের ভাবি হচ্ছে যে বলতেছে যে এই মেয়ে যখন যাবে না, এই মেয়েকে থাক নেওয়ার দরকার নেই, এর যে নাকের টান্টি দিছো সব খুলে নিয়ে আসো। এইটা কতদিন পরের ঘটনাটা? এইটা 3 থেকে 4 মাসের মধ্যে।
ততদিনে কি আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার কথোপকথন হতো? লাইক যেহেতু অনেক সিনিয়র ছিল, একটা প্রেমের সম্পর্ক ডেভেলপ না, করা, আমি আসলে যে হাজবেন্ড কি জিনিস, সংসার কি জিনিস তখন বুঝতাম না। বাট ও যে আপনাকে পছন্দ করে, ও যে আপনাকে লাইক করে, এগুলো বোঝাতো কোনোভাবে? করে কিনা জানি না, যে সে হাজবেন্ড আসতো, থাকতো, সময় হতো, চলে যেত। হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক যেটা হয় সেই জিনিসটা খুব নর্মাল ছিল আপনাদের মধ্যে? হ্যাঁ, নর্মাল। ওকে। নাকি এমন ছিল যেহেতু যে বিষয়গুলো আপনি অনেক বেশি আন্ডার এজ ছিলেন, সুতরাং আপনাদের মধ্যে কোনো মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং ছিল না, বুঝতেন না বিষয়গুলা, ও অনেক জোর জবরদস্তি করতো? হ্যাঁ, এটা তো ছিলই। ওকে। এটা ছিল। আমরা আসলে কিছু বিষয় এখানে খুব যতটুকু পরিমাণে আলোচনা করা যায় ততটুকুই আলোচনা করব, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা সম্পর্কের ক্ষেত্রে। এই জিনিসগুলো যে কতটা গুরুত্বপূর্ণ, মানে একজন মানুষ আসলো রাতের লুকিয়ে লুকিয়ে তাতেই সম্পর্ক খারাপ হয়ে যায়, বিষয়টা এরকম না। হয়তো একটা উপসর্গ লাগে খারাপ সম্পর্ক ব্রাস্ট আউট হওয়ার জন্য, কিন্তু তার পিছনে অনেকগুলো কারণ থাকে। ঠিক আছে, চলেন। হ্যাঁ, তারপর বললো যে খুলে নিয়ে যেতে। হ্যাঁ, খুলে নিয়ে যেতে। তো এদিকে তো আমার বাবা বাজারে গিয়ে বাজার টাজার করে নিয়ে আসছে, মা রান্না করতেছে, যেহেতু বাড়িতে মেহমান আসছে। তো ওনরা আর কি আমাদের কোনো কথাই শুনলো না। মা বাবা বলতেছে যে আচ্ছা যাই হোক, যা মানে সম্পর্ক থাকবে কি না থাকবে সেটা তো পরের ব্যাপার, আপনারা আসছেন, অন্তত খাওয়া দাওয়াটা করে যান দুপুরবেলা। তো ওনরা খাওয়া দাওয়া করলো না, বড় যে আমাদেরকে আরো বকা বকি করতে করতে মানে অন্য বাড়ির উপরে দিয়ে যেতে হয়, তো অন্য বাড়ির উপরে দিয়ে যাচ্ছে, আর বলতেছে যে কেমন বাড়িতে বিয়ে করাইছি, দুপুরবেলা চলে যাচ্ছে, এরা খাইতেও বললো না। আচ্ছা। এদিকে তো আমার বাবা বাজার করে নিয়ে আসছে, মা রান্না করতেছে। তো মানে এই ছোট ছোট জিনিস আমাকে আবার খুব হার্ট করে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/iloveDhakaFM, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর মানে আমার তো মনে কখনো তাকে ধরেই নাই, যে কোনো একটা জিনিসে মায়ায় আটকে যাবো, এই জিনিসটা ছিলই না। তো এরকম আরো 2 মাস কেটে গেল, 1-1.5 মাস কেটে গেল, তারাও কোনো হচ্ছে যে ডিসিশন দিচ্ছে না যে সম্পর্ক রাখবে কি রাখবে না। শুধু তারা এটাই বললো যে আপনারা যদি সম্পর্ক না রাখেন তাহলে আপনারা মানে ডিসমিস করে দেন, আমাদের ছেলেকে আবার বিয়ে করবো। 2-3 মাসের মধ্যে এরকম ঘটনা? হ্যাঁ, আমাদের ছেলেকে আবার বিয়ে করাবো। কিন্তু আমরা বলে, কি করতো ছেলেটা? উনি বাইং হাউসে জব করতো। বাইং হাউসে জব করতো, মোটামুটি ভালো স্যালারি পেত। ভালো স্যালারি পেত। আমি তো তখন এত কিছু বুঝতাম না যে কোনটাকে কি বলে। মা বাবার ভালোটাকেই ভালো মনে করেছি। ওকে, তারপর ওনরা আমাদেরকে প্রেশার দিত, যদি না থাকার হয় সম্পর্ক তাহলে তোমরা মানে ডিভোর্স দিয়ে দাও বা তোমরা ই করে দাও, আমাদের ছেলেকে আবার বিয়ে করাবো, এই টাইপেরই। তো এদিকে আবার মা বাবার সম্পর্ক তখন খুব খারাপ। বাবা তো একদম মানে ওই যে বাড়িতে আসাই একদম বন্ধ করে দিছে, সবকিছু একদম টোটাল। থাকতো কই এই সময়টাতে যখন বাড়িতে না আসতো? ওই যে ডিস্ট্রিক্ট ড্রাইভার ছিল তো, কারোর সঙ্গে সম্পর্ক আছে বন্ধুর বাসায় বা এরকম? না, হ্যাঁ, আমার বাবা তার মধ্যে হচ্ছে যে নরসিংদীতে একবার বিয়ে করছে। ইন দ্য মিন আপনারা জানতেন না? না, জানতাম না। ওখানে গিয়ে থাকতো? হ্যাঁ, ওইখানে গিয়ে থাকতো। ওকে। তো আমি মানে এটা হচ্ছে যে বিয়ের 6 মাসের মাথায় আমি ডিভোর্স দিয়ে দিই ছেলেকে, যেহেতু আমি সম্পর্ক মানে ওদের কথা সে, যেহেতু তুমি সংসার করবা না, সম্পর্ক রাখবে না, তাহলে তোমরাই দিয়ে দাও। তো আমি আমার মা সম্মতি নিয়ে, মা ছিল, বাবা তো কোনো জিনিসই ছিল না বা থাকে নাই।
থেকে আমি হচ্ছে যে ছেলের দুলাভাই ছিল, ডিভোর্স দিয়ে দিই। ওরা হচ্ছে যে মানে বিয়েতে যা দিছে একদম একটা মুসলিম বিয়েতে আর কি যা যা দেয় আর কি, একদম পায়ের জুতাটা পঞ্জুটা ওরা খুলে নিয়ে চলে গেছে আমার সবকিছু। মানে আমার ছোট বোনকে যে ড্রেসটা দিছে ওইটাও নিয়ে গেছে, কোনো কিছুই আর কি রাখে নাই, আমরাও সব দিয়ে দিয়েছি এইরকম। তো মানে আমি যখন ডিভোর্সটা দেই, এর মধ্যে তো আমার বাবার সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু আমরা বাবার বাড়িতে আছি। 2 মাসের মাথায় আমার মার ডিভোর্স লেটার আসে বাবার কাছ থেকে। বাবার কাছ আপনি ডিভোর্স দেওয়ার 2 মাসের মাথায় আমার মায়ের ডিভোর্স লেটার ওকে আসে। তো এটা আসে আর কি অন্য নামে, মানে আমার নানা আমার মায়ের তখনকার বিয়ের সময় তো মেয়েদেরকে উপস্থিত রাখতো না মনে হয় তেমন একটা, আমি জানি না কি লেখা হইতো না লেখা হইতো। তো ওইখানে অন্য নাম দেওয়া ছিল, আমার নানা একটা নাম দিয়েছিল, আমার যেটা নাম ওইটা না অন্য একটা। তো ওই নামে একটা চিঠি আসছে, ডাক পেন চিঠি নিয়ে আসছে। মা তো বুঝতে পারেনি, মা হচ্ছে যে রিসিভ করছে, ডাক পেনের কাছ থেকে রিসিভ করছে। এটা রিসিভ করার পরে তো হচ্ছে যে দেখতেছে যে এটা ডিভোর্স লেটার। তো তারপর মা এটা আর কি কোন কাজী অফিস থেকে করা হয়েছে, কে কে ছিল, এগুলো আর কি খোঁজ খবর নিছে। নেওয়ার পর হচ্ছে আমার বাবা আমাদের যে কমিশনার ছিল ওই এলাকার কমিশনারের কাছে এটা নিয়ে বিচার দিছে। আপনার বাবা? আমার বাবা। কি হিসেবে বিচার দিয়েছে? ডিভোর্স তো উনি দিল? হ্যাঁ, ডিভোর্স উনি দিয়েছে। এখন এখনো যে আমার মা ওই বাসায় আছে, ও আচ্ছা আচ্ছা, এটার জন্য। আর আমার বাবা মানে ওই বিচারের তারপর তো মীমাংসায় মানে ওই যে সালিশে বসা হয়েছে, কথা বলা হয়েছে, কিন্তু তখনও আমার বোনের বয়স 3 বছর এরকম। একটা বারো আমার বাবা বলল না যে তুমি চলে যাও, আমার সন্তান 2টাকে রেখে যাও, বা এদের ভবিষ্যৎ কি হবে, এটা সে কখনোই বলে নাই, এখনো না। তো মীমাংসা হলো, আমার মার কাবিন ছিল 50,000। তো মানে আমাদের মধ্যে তো আছে 3 মাসের খাবার পড়া, আর মানে আমার ছোট বোন ছোট, এই হিসাবে আমার মাকে 1 লাখ টাকা দিয়ে মানে এটা হচ্ছে যে মীমাংসা করা হয়েছে আমার মা। তারপর আমার মাকে মানে ঘরের জিনিসপত্র যা ছিল, তারপর আমরা 2 বোন আমাদেরকে নিয়ে মাকে ঘর থেকে বের করে দিয়েছে। আপনার বাবা? আমার বাবার সাথে লোকজন ছিল। তখন কি আপনারা জানতেন যে উনি আরেকটা বিয়ে করেছে? হ্যাঁ, এর মধ্যে জানতাম, কিন্তু মা ওই বিষয় নিয়ে কোনো কিছু বললে মাকে খুব খুব মারতো। তারপর কি হলো? তারপর তো আমি আমার মাকে নিয়ে এখন তো আমিও ডিভোর্স, আমার মাও ডিভোর্স। আমার মা আর আমার ছোট বোনকে নিয়ে আমি মানে আমাদের এলাকায় একটা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম। তো মাকে যে টাকা দেওয়া হয়েছিল ওই টাকা দিয়ে আর কি সংসারটা চলতেছিল। তো এইভাবে কতদিন চলবে? তো এইটা চিন্তা করে তখন আমি মানে এলাকার তথ্য কেন্দ্র বলে কিছু, মানে আমি কম্পিউটারের কাজ জানতাম, তো রেজাল্ট বের করা বা কিছু, হ্যাঁ, এইগুলার একটা 2500 টাকার একটা চাকরি নিলাম। আচ্ছা, 2013 সালে 2500 টাকা চাকরি নিলাম, 17 মাস করলাম। মানে মাকে 2000 টাকা দিতাম আর 500 টাকা নিজের খরচা রাখতাম। কিন্তু কখনো কমেন্টস করে নাই যে মানে আমি এইটা খাবো বা ওইটা খাবো। আমি এমনও দেখেছি যে ঘরে বাজার নাই, আমার মা অন্যের বাগান থেকে তরকারি চুরি করে নিয়ে আসছে, নিয়ে এসে রান্না করছে। আমার বাবা যখন টাকা দেয় নাই সংসারে, আমার মা কচু টোকাই নিয়ে এসে রান্না করছে, খুব মজা লাগছে। এখন বুঝতেছি যে আসলে ওইটা কি ছিল বা কেন ওইগুলো, খুব মজা লাগছে। কিন্তু আমি এত চাপা স্বভাবের, আমি কখনো বলি না যে মা আমার এই জিনিসটা খাইতে ইচ্ছা করে বা আমার এই ভালো একটা জামা লাগবে। বাচ্চারা বুঝে যায় আসলে সিচুয়েশনালি। হ্যাঁ, এটা আমি কখনো বলি না। আবার আমার এমন দিন গেছে যে আমি কি বলে যে একটা 3 পিসের কাপড় দিয়ে 3টা জামা বানাইছি আর একটা সেলোয়ার বানিয়ে 3টা পরছি আর কি। এমনও দিন গেছে যে আমার শুধু একটাই ড্রেস ছিল, এইটা দিয়েই আমি সব জায়গায় কভার করছি এরকম। তো অনেক চাকরির ইন্টারভিউ দিতাম, তখন তো আমার রেজাল্ট বের হয়ে গেছে, এসএসসির রেজাল্ট বের হয়ে গেছে, এ গ্রেড ছিল। তো এখন মানে চাকরিতে তো লোক লাগে, লোক ছাড়া তো আসলে হয় না। তো হলো না, তো এখন কি করব, মানে মাকে বোনকে সবাইকে নিয়ে ঢাকায় চলে আসলাম, আশুলিয়াতে। কি প্ল্যান করে আসলেন? আমি গার্মেন্টস করব। মানে আপনি তখন কি পড়াশোনা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, পড়াশোনা আমি ছেড়ে দিয়েছি। আমার বোন তখন কি করে? আমার বোন তো তখন 3.5 বছর বয়স। এত ছোট? হ্যাঁ, আমার মা
মানে আমার মায়ের আমি 13 বছরের ছোট, আমার বোন আবার আমার 13 বছরের ছোট। ওকে, সো আপনার বাবার সঙ্গে আপনার মায়ের যখন ডিভোর্স হয় তখন আপনার বোনের বয়স কত? তখন ওর বয়স 3 বছর। 3 বছর। ওকে, সো আপনি ঢাকায় আসলেন, তারপর? মাকে নিয়ে বোনকে নিয়ে আমি আশুলিয়াতে আসলাম, ঢাকায় আসলাম। আসার পরে মা, আমার তো বোন ছোট, মা কিছু করতে পারবে না, আমি গার্মেন্টসে ঢুকলাম। ঢোকার পরে 2-3 মাস করলাম, তো আমার মা ঢাকায় অ্যাডজাস্ট করতে পারলো না, মানে নানাবিধ টেনশন, আমি বড় মেয়ে, কিভাবে কি চলবে। দেখতে শুনতে ভালো, হ্যাঁ, সো এগুলো তো একটা বড় প্রবলেম গার্মেন্টসের ক্ষেত্রে, আবার অনেকেই বলে আর কি। আমার মাও অনেক ইয়ং এখনো। ওকে, খুব স্বাভাবিক, কারণ আপনি 12 বছর 13 বছর বয়সে আপনার জন্ম হয়েছে। হ্যাঁ, তো মা খুব ডিপ্রেশনে চলে গেল। এখন তো বুঝতেছি যে আসলে এটা ডিপ্রেশনে চলে গেল, অসুস্থ হয়ে গেল। তো আমার নানু এসে আমার মাকে নিয়ে গেল। তা আমাকে বললো যে তুমিও চলো, এখানে থাকা দরকার নেই। কিন্তু আমি ভাবলাম যে আমি চলে যাব, তাহলে আমার মা চলবে কিভাবে। মা চলে আসলো, আমি ঢাকায় রইলাম, 2 মাসের মতো করলাম। তো ঈদের ছুটিতে বাড়িতে আসলাম, মার কাছে আসলাম। আসার পরে ছুটি কাটায় আবার ঢাকায় গেলাম, জয়েন করলাম। কিন্তু তখন আর অফিস করতে পারলাম না, আমার জন্ডিস হয়ে গেল। তো গার্মেন্টস থেকে ছুটি দিল, তারপর আমি আর গেলাম না, মানে মাই আর কি আমাকে যেতে দেয়নি। পরে মা ঢাকায় যেয়ে আমাকে নিয়ে আসলো যে তোমার আর চাকরি করতে হবে না, তুমি চলে আসো। এটা 2013 সালের কথা, 13 সালের শেষের দিকে, 13 সালের কথা। তারপর আমরা মানে আম্মা আমাকে যে নিয়ে আসে, আমরা আবার চলে আসি বাড়িতে। তো তখনও আর কি আমি কিছু করি না, ওই যে কয় মাস চাকরি করেছি ওই কিছু টাকা ছিল, ওইগুলা দিয়ে। তারপর এদিকে মা হচ্ছে ওই মা যে টাকাগুলো পেয়েছে এগুলো বিভিন্ন ব্যবসা খাটায়, ওইগুলা দিয়ে আর কি মা চলতেছে, আর টুকটাক টেলারের কাজ করে। এরকম করতে করতে আপনার 14 সালেরও 4-5 মাস চলে যায়। তো একদিন বিকেলে আমি আমার ছোট বোনকে নিয়ে আমাদের আর কি শহরে একটু ঘুরতে বের হয়েছি। তো তখন একটা ছেলের সাথে পরিচয় বলবো না, মানে ছেলেটা দাঁড়িয়ে ছিল, আমার বোন ছোট ছিল তো, ওর সাথে কথা বলতেছিল। তো এক সময় আর কি আমার সাথে কথা বললো, কিন্তু আমার মধ্যে না ওই প্রেম, ভালোবাসা বা কারোর সাথে সম্পর্ক করব এই জিনিসটা আর ছিল না। আমার বাঁচতে হবে, আমার ফ্যামিলিকে, মা বোনকে সেভ করতে হবে। আর এদিকে তো গ্রামের মানুষ অনেক খারাপ, মানে নানান কথা বলে, যেহেতু মাও ডিভোর্সি, মেয়ে ডিভোর্সি, 2জন ইয়ং বয়সী, ঠিক আছে, অনেক কথা বলে। তো তার মধ্যে না খুব মনে হতো যে মার উপরে এত প্রেশার যায়, এত কথা শুনতে হয়। ভালো মন্দ খুঁজতাম না, ভাবতাম যে যদি কেউ মানে আমি যদি চলে যাইতে পারতাম কারোর সাথে, তাহলে আমার মার উপরে থেকে বোঝা কমতো। যে সে রিক্সাল হোক আর ভ্যানালা হোক, আমি মানে নানু মামাদেরকে সাথে সাথে বলতাম যে সম্বন্ধ দেখো, মানে আমার মার উপরে থেকে চাপ কমুক, মানুষের কথা থেকে বাঁচুক, এই জিনিসটা আর কি। তো ওই ছেলেটার সাথে যখন দেখা হয় তখন ছিল আপনার অক্টোবরের 2 তারিখ ছিল, ওই 14 সালের 2 তারিখ বিকালে দেখা হয়। তো উনি অনেক রিকোয়েস্ট করার পরে আমি আমার ফোন নাম্বারটা দিই। তো তখন আমার ফোন ছিল না, ফোন নষ্ট ছিল। তো আমি 6 দিনের মাথায় একটা ফোন কিনি। ফোন কেনার পরে যখন আমি আমার সিমটা ওপেন করি, তো দেখলাম যে তখন ওই ছেলেটা আমাকে মানে ফার্স্ট একটা মেসেজ দিছে। ওইটা আমাকে খুব খুব ভালো লাগছে, ওই মেসেজটা, যে আমি তোমাকে 200 বার কল দিয়েছি, তোমাকে পাইনি। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, ঠিক আছে। কিন্তু ওই যে রিলেশন এই ধরনের কোনো চিন্তা ছিল না। তো ওনার সাথে আমি একদিন কথা বললাম, বলার পর উনি আমাকে বললো কি যে উনি মানে চাকরি করতো, তো বললো যে তোমাকে আমি কিছু কথা বলবো, কিছু কথা আছে, আমি তোমাকে কিছু কথা বলবো রাত্রে। আচ্ছা ঠিক আছে। তো ওই দিনকার উনি আমাকে কিছু বলো না, পরে একদিন আর কি ওই ছেলেটা ওর ফ্যামিলি সম্পর্কে বললো যে বাবার সাথে ভালো সম্পর্ক না, ওরও হচ্ছে বাড়িতে সৎমা, মা বাবা ডিভোর্সি, ওর বাড়িতে সৎমা, ছোটবেলা থেকে ওইভাবে স্বাচ্ছন্দ্য পায় নাই। এখন হচ্ছে যে মানে ওর দুর্বলতাগুলো ও আমাকে শেয়ার করলো। ওর কথা শুনে আমার দুঃখ আমি ভুলে গেলাম। আচ্ছা, মানে আমার মনে হলো যে এ তো আমার চেয়েও খুব অসহায়, মানে খুব খারাপ এটা। তা আমি ভাবলাম যে আচ্ছা, আমি কোনো সম্পর্কে যাব না, যদি আমি বিয়ের কথা বলবো যে আমার ফ্যামিলি এরকম, আমার মা বাবা ডিভোর্সি, আমি ডিভোর্সি, যদি এটা শুনে সে রাজি হয় তাহলে আমি বিয়ে করব। আচ্ছা,
যে আমি এখনো পর্যন্ত মানে তখন ভাবতাম যে আমার জন্য যদি একটা লোক ভালো থাকে, ভালো থাকতে পারে, তাহলে তো কোনো সমস্যা নেই, না হয় একটু স্যাক্রিফাই করতে হবে, এই তো আর কি। তো এটা ওনাকে যখন বললাম, একদিন দেখা করেছি, দেখা করার পরে ওনাকে আমি যখন বললাম যে আচ্ছা আমার পক্ষে তো রিলেশন করা সম্ভব না, আমি আমার ফ্যামিলি এরকম এরকম, আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি বিয়ে করতে পারবো। উনি বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আমি বিয়ে করব। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনার বাড়ির কারোর সাথে আমাকে কথা বলাই দেন। তো ওর একটা বড় বোন আছে, দুলাভাই আছে, তো ওনাদের সাথে আমাকে কথা বলাই দিল। তা আমার কিন্তু তখন ওই জিনিসগুলো সেন্সে নাই যে এ অন্য দেশের একটা লোক, মানে কেমন না কেমন, মানে ফ্যামিলি কেমন বা এই লোকটা কেমন, এই জিনিসটা আর কি ফিল হয় নাই। ফিল হয়েছে শুধু যে মার ঘাট থেকে বোঝা নামাতে হবে। তো ওর বোন দুলাভাইয়ের সাথে কথা বললাম, ওনরা খুব নর্মাল ভাবে আমার সাথে কথা বললো। আচ্ছা, হ্যাঁ করতে পারো, সমস্যা নাই, আমরা আছি, বিয়ে করতে পারো, আচ্ছা ঠিক আছে। তো এইদিকে তো টেনশন, আমি মাকে বলতেছি মা কি করব, বিয়ে করব কিনা। মা বলতেছে তোমার জীবন, তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো। আচ্ছা ঠিক আছে, একবার তো এরকম হয়েছে, আরেকবার দেখি জীবনে কি আছে, দেখি আরেকবার। তো হচ্ছে আমি আমার নানুকে নিয়ে আর ওর সাথে বিয়ের সময় কেউ আসে নাই, কোর্টে গেলাম, আমাদের পরিচিত উকিল ছিল, ওনার কাছে গেলাম, মা কথা বলে গেলাম। তো তখন না আমার মনে গিয়ে বিয়ে করে ফেললেন? ওর ফ্যামিলিতে কেউ ছিল না? না, ওর ফ্যামিলি কেউ ছিল না, তারা তো সব ঝিনাইদা, আর ও তো আমাদের ওইখানে চাকরি করতো, ওই ছেলেটা আমাদের দেশে চাকরি করতো। তখন আমার মানে মাথায় আসলো যে এরকম তো অনেক জায়গায় দেখি বা শুনি যে বাড়িতে বউ থাকে, বাচ্চা থাকে। তো আমি ভাবলাম যে আচ্ছা, আমি কথা বললাম যে বিয়ে তো করলেই করা যায়, সমস্যা নাই। কাজী অফিসে বা উকিলের রুমে ঢোকার আগে আমার নানুর সাথে ছিল, যে আমার নানুর শরীর ছুঁয়ে বলো যে তোমার যদি বাড়িতে বউ থাকে বা বিয়ে থাকে বা বাচ্চা থাকে, তাহলে কোনো সমস্যা না, আমি এখান থেকে চলে যাব আমার নানুকে নিয়ে, আমি বিয়ে করবো না, কারণ আমি তো মেয়ে হয়ে যাবো না অন্য একটা মেয়ের সংসার ভাঙতে। আর এটা বিশ্বাস ছিল যে একটা মুরব্বী শরীর ছুঁয়ে তো কেউ মিথ্যা কথা বলবে না, এই মানে এইটা আমি ভাবতাম। তো ওই ছেলেটা কি করলো, আমার নানুর মানে হাত ধরে বলল যে না, আমার এরকম কোনো কিছু নাই, শুধু ফ্যামিলি নিয়ে একটু ঝামেলা, আমার বিয়ে বা বউ বা বাচ্চা এরকম কিছুই নেই। আচ্ছা, মানে বিয়েটা হলো, হওয়ার পরে তো আমাদের বাড়িতে আসলাম, আসার পর ওর অফিস ছিল, ও চলে গেছে, 2 দিনের মাথায় আসছে। আসার পরে ছোটোখাটো ফ্যামিলি ভাবে যতটুকু করা যায় আর কি, ওইভাবে গায়ে হলুদ টলুদ করে টোরে যাই হোক হইলো। হওয়ার পরে তো ও যখন আসতো দেখতাম যে একটা নাম্বার থেকে কল আসতো, ছেলেদের নাম দিয়ে সেভ করা, কিন্তু কথা বলার ধরনে তো বোঝা যায় যে কার সাথে কে কিভাবে কথা বললে। এটা তো তো কয়েকদিন আমি এটা আন্দাজ করছি, করার পরে এটা হচ্ছে 1 মাসের মাথায়, 1 মাসে আমি দেখছি, দেখার পরে 1 মাসের মাথায় হচ্ছে যে একদিন এরকম ফোন আসছে, পরে আমি স্পিকার বাড়াই দিছি যে কে কথা বলে, যদি ফ্রেন্ড হয় বা ছেলে হয় তো স্পিকারে কথা বলতে তো সমস্যা নেই। তো তখন শুনতেছি যে ওইটা ওর ওয়াইফ, মানে ওর বাড়িতে বউ আছে। কিভাবে বুঝলেন? বিবাহিত, ওই যে ওর বউর সাথে কথা বলতেছে। তখন মানে আমি তো ওকে বাধ্য করছি যে কে ফোন দিছে, তুমি স্পিকারে কথা বলো, ওই মেয়েটা যেভাবে কথা বলবে ওর তো ওইভাবেই কথা বলতে হবে, শুনতে হবে। মেয়ে জিজ্ঞেস করতেছে তুমি কি করতেছো, কোথায় আসছো, খাইছো নাকি, একটা হাজব্যান্ড ওয়াইফ যেভাবে কথা বলে ওইভাবে ফোন রাখলো। তারপর আমি বললাম যে মানে আমি তো একদম পুরা হতভম্ব হয়ে গেছি যে আমি কি করলাম। একবার তো লাইফে একটা অঘটন ঘটলো, আবার আমি জানি না শুনে এরকম একটা ছেলেকে বিয়ে করলাম। আমি কি আমার তো বেবি ছিল না, আমি ডিভোর্সই ছিলাম, কিন্তু আমি কি চাইলে একটা ভালো ফ্যামিলির ছেলেকে বিয়ে করতে পারতাম না? তখন কিন্তু ওর ওইরকম চাকরিও ছিল না, মানে চাকরি ছিল টেম্পোরারি এরকম আর কি। আমি কিছুই ভাবিনি, আমি শুধু ভাবছি যে আমার মার ঘাট থেকে বোঝা নামাতে হবে, শুধু এইটাই ভাবছি, নিজেকে নিয়ে কখনোই ভাবিনি। শুনলাম সব কিছু, কেন কিভাবে বিয়ে হয়েছে না হয়েছে। তো ও বলল যে তখন তো সে আমার হাজবেন্ড, তখন সে বলল কি যে ওকে মানে ওর যে প্রথম বউ, ওর প্রথম বউ আবার ওর থেকে 15 বছরের বড়। ওকে ওকে, ওর সাথেও জোরপূর্বক মানে দুলাভাই বিয়ে দিয়েছে।
নয়তো ওর বোনকে ছেড়ে দিবে, এই টাইপের কিছু একটা কথা বলে বিয়ে দিয়েছে। তো ওর সাথে ওর বড় মানে ওর প্রথম ওয়াইফের সাথে ভালো সম্পর্ক ছিল না। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর। তো এইটার জন্য ও আবার চেয়েছিল যে নিজের মতো করে কাউকে বিয়ে করবে। তো আমার কথা ছিল যে তুমি আমাকে সব শেয়ার করতাম, আমি যদি ভালো মনে করতাম তাহলে আমি তোমার সাথে সম্পর্ক করতাম, না হয় আমি সরে আসতাম, কিন্তু ছলনার আশ্রয় নেওয়ার তো কোনো দরকার ছিল না। তো আবার ভাবলাম মার এই অবস্থা, আমার প্রথমে একটা অঘটন ঘটলো, এখন যদি এলাকার মধ্যে দ্বিতীয়বার আবার একটা অঘটন ঘটাই, লোকজন কি বলবে। মেনে নিলাম। মেনে নেওয়ার পরে এখন মনে করেন যে আমার বিয়ে মানে ওর সাথে বিয়ে হওয়ার 2 মাস পরে ও ওই চাকরিটা ছেড়ে দিল। এখন মার তো ওই অবস্থা, আমি তো মার ঘাড়ের উপরে স্বামী নিয়ে থাকতে পারি না। তা আমার বড় আন্টি থাকতো গাজীপুরে, তো আন্টির সাথে কথা বলে ওকে নিয়ে নভেম্বর মাসে 1 মাসের মাথায় 1-1.5 মাসের মাথায় নভেম্বর মাসে ওকে নিয়ে গাজীপুর আসলাম। গাজীপুর আসার পরে মানে ওসব এলাকায় তো গার্মেন্টস ছাড়া আর কোনো উপায় নাই। তা আমি এসে গার্মেন্টসে ঢুকে গেলাম, ও কোথাও ঢুকলো না, ও বাসায় বসে রইল। আমি 2 মাস গার্মেন্টস করলাম, ও 2 মাসের মধ্যে কোথাও ঢুকলো না। ও গার্মেন্টস করতে পারবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, মানে ওর ভালো কিছু লাগবে, ভালো কোনো চাকরি লাগবে, ওইরকম শিক্ষিতও ছিল না। কিন্তু আমি গার্মেন্টসে অ্যাডজাস্ট করতে পারতাম না, আমার ওই যে টাইফয়েড হইতো, জন্ডিস হইতো, এগুলো হইতো। 2 মাসের মাথায় জানুয়ারি মাসে চলে আসলাম, আবার মানে আবার আমাদের বাড়িতে চলে আসলাম। এর মধ্যে কথা আছে, যখন আমি গাজীপুরে থাকতাম ফার্স্ট একদিন আমার গায়ে হাত তুললো বলতে মানে টুকটাক কথা নিয়ে ও আমাকে জুতা দিয়ে মারলো। ওকে, ফার্স্ট গায়ে হাত তুললো, মর্মান্তিক ভাবে মারা, মানে এইভাবে কেউ কাউকে মারে না, এমন ভাবে যে আমি যে ঠেকাবো এরকম কোনো প্লেস নাই, এমন ভাবে ধরবে। কয় মাসের মাথায় বিয়ের? 3 মাস। ওকে, 3 মাসের মাথায় আমাকে জুতা দিয়ে মারলো। তাও আমি নীরবে সহ্য করলাম। আমি শুধু ভাবতাম যে আমার জন্যও ভালো থাকুক, আমার জন্য ভালো থাকুক, এইটাই ভাবতাম সবসময়। আবার ওরে নিয়ে চলে আসলাম। চলে আসার পরে 1 মাসের মতো বাড়িতে থাকলাম, বিভিন্ন জায়গায় চাকরি বাকরির ওরে নিয়ে ঘুরলাম, 2-1টা জায়গায় দিলাম, ও কোনোটাই করতে পারবে না, কোনোটাই অ্যাডজাস্ট হয় না। তারপর ও নিজেই একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানি খুঁজে বের করলো, করে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ঢাকায় চলে আসলো। এসে সপ্তাহখানিক ট্রেনিং করে ও হচ্ছে যে ওই সিকিউরিটি কোম্পানিতে জয়েন করলো, চাকরি করলো। আমি হচ্ছে যে মার্চ মাসে আবার আমি ঢাকায় আসলাম। ওর কিন্তু কিছু নাই, বা এর মধ্যে ওর ফ্যামিলির কেউ আসে নাই, বা কেউ একটা কানাকড়ি দিয়েও হেল্প করে নাই। মা ফ্যামিলি থেকে জানতে পারছে যে ও বিয়ে করছে আরেকটা? হ্যাঁ, ও তো দিনে জানা দিছে। মানে ওর ফ্যামিলিটা এরকম যে ছেলে কি করলো না করলো এটা আর কি দেখার বিষয় না।
এরকম এরকম এখনো। তো বাড়ি থেকে মা যা দিল টুকটাক হাঁড়ি পাতিল এইগুলো নিয়ে চলে আসলাম ঢাকায়। আসার পরে আমিও ওই সিকিউরিটি কোম্পানিতে ঢুকলাম, ট্রেনিং করলাম। তো এমন একটা অবস্থা ছিল যে আমি খারাপ খাইছি কিন্তু আমি ওই যে করলা ভাজাটা কখনো পছন্দ করি না। এমনও দিন গেছে যে আমি 3 বেলা 1 সপ্তাহ করলা ভাজা দিয়ে ভাত খাইছি। মানে 100 টাকা খরচা করবো তাহলে আমি চলবো কিভাবে, এই জিনিসটা ভাবতাম যে এই টাকাটা খরচা হয়ে গেলে তারপর আমি চলবো কিভাবে, বাসা ভাড়া দিব কিভাবে, বেতন পাবে 8,000 টাকা বেতন, একদিন ডিউটি না করলে ওই দিনের টাকা কাটা, এরকম ছিল। তো আমি 7 দিনের ট্রেনিং করার পরে আমার পোস্টিং হলো মহাখালীতে। তখন আমার বাসা ছিল নতুন বাজার। তো আমার প্রতিদিন শিফটিং ডিউটি ছিল, 6টা থেকে 2টা আর 2টা থেকে রাত 10টা, এক একদিন এক একটা। তো যখন শীতের সময় ছিল আমার তো 5টায় বের হইতো, 5:30 ওখানে অ্যাটেন্ড থাকতে হইতো, 6টা থেকে ডিউটি ছিল। শীতের সময় ভোর 5টা মানে মনে হতো যে অনেক রাত। রাস্তায় আমি একা একটা মেয়ে ছাড়া আর কেউ ছিল না, কিন্তু আমার বুক ভরা খুব সাহস ছিল। আমি একা একাই বের হইতাম, একা একাই যাইতাম, একা একাই আসতাম। এরও হচ্ছে যে একটু দায়িত্ব জিনিসটা খুব কম, কিন্তু মারামারি জিনিসটা আছে। কেন? এর মানে অগোছালো, তারপর হচ্ছে এর কথার ধরন বা অনেক কিছু আমার সাথে অ্যাডজাস্ট হয় না বা আমার পছন্দ হয় না, যে কারণে এক কথায় 2 কথায় তর্ক হয়ে যেত। আর ও আমাকে খুব মার দিত, অনেক মার দিত। তো এক সময় সহ্য করতে না পেরে আমি ওর যে মা আর ওর যে বোন তাকে আমি এক সময় জানাইলাম যে এইভাবে তো আমাকে গায়ে হাত তুলে মারে, এটা তো আসলে ঠিক না, আপনারা একটু বোঝায়। আচ্ছা ঠিক আছে, এরকম মানে কয়েকদিন ভালো যায়, আবার কয়েকদিন হচ্ছে যে কয়েকদিন পর পরই গায়ে হাত তুলে। দেখা হলো যে আমি রান্না করে নিয়ে আসছি, একটা কথা কাটাকাটি হয়েছে, লাথি মেরে ফেলে দিছে, ভাত তরকারি লাথি মেরে ফেলে দিছে। আমার আবার এগুলো সব গুছাই আনতে হয়েছে। এদিকে আমি যখন বিকাল ডিউটি হতো, আমার 10টা পর্যন্ত ডিউটি ছিল, বাসায় আসতে আসতে 11টা 11:30 বাজতো, রান্না করতাম, খেতাম, শুইতে শুইতে আমার 1টা। পরের দিন আবার আমার সকাল ডিউটি, আমার ভোর 4টায় উঠতে হতো। মানে কি যে একটা অবস্থা ছিল, খুব খুব ঘুম হতো না, ঠিকমতো খাওয়া হতো না, আবার লং জার্নি ছিল, 2-3টা বাস চেঞ্জ করে করে তারপর আমার অফিস করতে হইতো। বেতন ছিল 8,000, একদিন অ্যাবসেন্ট করলে ওই দিনের টাকা নেই, এইরকম করে। কিন্তু আমি কখনো দাবি করিনি যে আমার এই জিনিসটা লাগবে দিবা বা আমার এটা দরকার, কখনো আমি বলিনি। তো এরকম এরকম চলতেছিল। চলতে চলতে বিয়ের যখন 2-2.5 বছর, তখন মানে ডিসিশন হলো যে ওর যে প্রথম বউ, এর মধ্যে আবার আমি বলি যে আমার বিয়ের আগে যখন ওর প্রথম বউর সাথে ওর সম্পর্ক ছিল, তখন ওর বউ, আমার যখন বিয়ে হয় ওর সাথে, তখন ওর বউ প্রেগনেন্ট। আচ্ছা, প্রথম বউ প্রেগনেন্ট। তো একদিন আমার ছোট ননদ ফোন দিয়েছে আমার স্বামীর ফোনে, ও তো বুঝতে পারেনি যে আমি ফোন ধরেছি। ফোন দিয়ে বলতেছি কি যে ভাইয়া ভাবির তো মেয়ে হয়েছে। না, এটা শুনে তো আমি আরো, এই যে তোমার বিয়ে হয়েছে, বউ আছে, ঠিক আছে, তাহলে বাচ্চা? এখন তো সে ভুলবশত হয়ে গেছে বা চাই নাই। কেন আপনি বাচ্চা চাচ্ছিলেন না কেন? হ্যাঁ, ওর যদি ওয়াইফ থাকে তার তোর বাচ্চা রাইট না, আমার কথা হচ্ছে লুকাবে কেন? ওকে, আমাকে বলতো যে আমার বিয়ে আছে বা আমার ওয়াইফ প্রেগনেন্ট। নাকি আপনাকে এরকম আশা দিয়ে রেখেছিল যে একসময় ও ডিভোর্স দিয়ে দিবে? হ্যাঁ, বিয়ের পরে যে ডিভোর্স দিয়ে দেবে, সেই ডিভোর্স দিয়েছে, সেই টাকাটাও আমি দিয়েছি, আমার চাকরির টাকা। পরে কি ডিভোর্স দেয় নাই? আপনি বুঝতে পারলেন না, দিয়েছে। ডিভোর্স দেওয়ার পরে বাচ্চা হয় কিভাবে? না, বাচ্চাটা হয়েছে আগে। ওকে, হ্যাঁ, তারপর বাচ্চা হওয়ার পরে ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দেওয়ার পরে একদিন ও হচ্ছে যে বাড়িতে আমাকে বলে গেল, আমার তো অফিস আছে, মানে আমার কথা বলতেছে, আমার অফিস আছে, আমি ঢাকায় রয়ে গেলাম, ও বাড়িতে যাচ্ছে, আমাকে বলে গেল যে আমি বাড়িতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে যাও। তো যাও চলে গেল। ও বলতেছে যে আমি এইভাবে আগে আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব, তারপর আমি বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে।
তো আমাকে হুট করে, আমি বিকালবেলা শুয়ে আসি, দুপুরবেলা শুয়ে আসি, ওর দুলাভাই আমাকে ফোন দিল যে হ্যাঁ তুমি কি জানো ও কোথায় গেছে? না, আমার স্বামীর কথা বলতেছে। হ্যাঁ ভাইয়া, ও তো বাড়িতে গেছে। দুলাভাই বলতেছে কি, ও তো বাড়িতে যায় নাই, ও তো ওর বড় বউর কাছে গেছে। বড় বউর কাছে গেছে মানে যার সাথে সম্পর্ক নাই, তাহলে সেখানে কেন যাবে? তখন আমার ভিতরে হচ্ছে যে আরো একটু বেশি ক্ষোভ তৈরি হলো। ঠিক আছে, এদিকে ওর ফোন বন্ধ, আমি ফোন দিচ্ছি, ফোন বন্ধ। তা আমি এটা আমি কিন্তু আমার মাকে জানাই নেই এগুলা, যে আমার হাজবেন্ডের আগে বউ আছে বা বাচ্চা হইছে। আমি ভাবলাম যে আমার মা যদি আবার শুনে তাহলে আমার মা আবার একটা শক খাবে। আমি নিজের ভিতর চাপাই রাখছি। যখন আর সহ্য করতে পারি না তখন আমি আমার মাকে বলে দিছি যে এরকম। তো দেখতেছি যে সম্পর্ক ভালো না। তো আমি কি করলাম যে এই যদি আমাকে না বলে লুকাইয়া ওইখানে যেতে পারে, সে তো অন্য কিছু করতে পারে। আমি থানায় একটা জিডি করলাম যে এ তো আমাকে হচ্ছে যে না জানায় বউ আছে, বিয়ে হয়েছে বা বউ প্রেগনেন্ট, এগুলো না জানে বিয়ে করছে। যাই হোক, আমার সে ওইটার জন্য তো আমাকেও কিছু করে ফেলতে পারে। তো এইটা ভেবে আমি একটা জিডি করলাম, ঢাকায় জিডি করলাম, যে এলাকায় থাকতাম ওই এলাকাটা জিডি করলাম। জিডি করার পরে আমার তো মন মানসিকতা খারাপ, আমি মার কাছে চলে গেলাম। তারপর ও কি করলো, ও দেখলো যে পরিস্থিতি এখন খারাপ। ও বাড়িতে না যেয়ে ওইখান থেকে সরাসরি আমাদের বাড়িতে চলে আসলো, মানে মা যেখানে থাকে আর কি, ওইখানে চলে আসলো। ওইখানে এসে মার সাথে কথা টথা বলে মাপ টাপ চেয়ে আর হবে না, যাবো না কখনো, মানে বাচ্চা দেখতে গেছিল, মেয়েকে দেখতে গেছিল, কিরকম হয়েছে না হয়েছে এটা দেখতে গেছিল, আর কখনো যাব না। ওকে, এটা বলে হচ্ছে যে আবার আমরা দুজনে একসাথে ঢাকা চলে আসলাম। ভালো কথা, এর মোটামুটি সব ভালো, কিন্তু এর ব্যবহার ভালো না। আমি জীবনে এইটাই চাইতাম যে আমার হাজবেন্ড আমাকে 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়া, কিন্তু তার কথাটা থাকবে সুন্দর, যে আমি তোমাকে এই জিনিসটা দিতে পারতেছি না বা খাওয়াতে পারতেছি না, কিন্তু তার ব্যবহারটাই ভালো না। সে মানে কথায় কথায় গালাগালি করবে, মা এরকম এরকম এরকম, মানে যা আসে মুখে যেখানে সেখানে বসে গালাগালি করবে। রাস্তায় একসাথে বের হচ্ছে, ও কিনা 10 হাত দূরে, আমি 10 হাত পিছনে, এরকম একটা জিনিস। আর মারামারি তো আসি, খুব জঘন্যভাবে মার দিত, খুব জঘন্যভাবে মারে। ইন টাইম আমি হচ্ছে যে ওর বোনের, মানে ওর বোনকে আমি বললাম যে আবার বললাম, মানে যখনই হয়তো আমি শুধু ওর বাবা মাকে কখনো কিছু বলি নাই, কারণ ওই বিয়ের সময় শুধু ওর বোন আর দুলাভাই কি কথা বলছিলাম। তো তারপর ওর গার্জিয়ান হিসাবে ওর বোন কি মানে, বোন আর দুলাভাইকে মানে, দুলাভাইকে বোনকে আমি জানাইতাম এরকম। তো এর মধ্যে 2017 সালে আমি প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে তো এক পর্যায়ে তো দেখা গেল যে আমি খাওয়া দাওয়া করতে পারতেছি না, অসুস্থ হয়ে যাচ্ছি, প্রেগন্যান্সিতে যেসব বিষয়গুলো থাকে এগুলা। তো আমার মা বললো কি, তাহলে তোমার ওইখানে থাকার দরকার নাই, ঢাকায় তুমি আমার কাছে চলে আসো। তো একদিনের মধ্যে কি করলাম, বাসা ছেড়ে দিলাম। তারপর আমার টুকটাক সংসারে যা ছিল এগুলো দিয়ে ওকে দিয়ে ওদের বাড়িতে পাঠিয়ে দিলাম, আর আমি আমার মার কাছে চলে গেলাম। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর মার কাছেই থাকতাম। মা মানে সমস্ত কিছু মাই বহন করছে, শুধু সিজারিং এর টাকাটা হচ্ছে আমার হাজবেন্ড দিয়েছে, আর সব কিছুই হচ্ছে যে আমার মা। তারপর হচ্ছে আমার একটা ছেলে হয়, একটা ছেলে হয়। ছেলে হওয়ার 1.5 মাস পর্যন্ত আমার মায়ের কাছে ছিলাম। 1.5 মাস পরে ওদের বাড়ি থেকে আমাকে নিতে আসে। নিতে আসার পরে 1.5 মাস পরে আমি ওদের বাড়িতে যাই। ও হচ্ছে যে ওইখানে 2-3 দিন থাকার পরে তখন ও ঢাকায় চাকরি করতো, ওই সিকিউরিটি কোম্পানিতেই চাকরি করতো। ও এখানে আবার চলে আসে। তো যেহেতু ওর দেশ আর আমার দেশ টোটালি ভিন্ন, খাওয়া দাওয়া কথাবার্তা সব কিছুই ভিন্ন, আমার অ্যাডজাস্ট হয় না কোনো জিনিসই, খাওয়া দাওয়া কথাবার্তা চলাফেরা। আমি খুব চেষ্টা করছি, 3 মাস ছিলাম আমি, 3 মাসে আমি খুব চেষ্টা করছি যে অ্যাডজাস্ট করার জন্য, তো কোনো কিছু না। আর প্রধানত হয়েছে যে আমার সৎ শাশুড়ি ছিল, ওনার আবার কোনো ছেলে ছিল না, ওনার 2 মেয়ে ছিল। তো ওনার মনের মধ্যে খুব এই যে সম্পত্তির ব্যাপার বা যেটাই হোক ওই ছেলেই পাবে এরকম, আবার তারও ছেলে এরকম। আর ওই বাড়িতে গেলে তো হচ্ছে গ্রামের মানুষ ওই যে প্রথম বউর কথা টথা বলে, এগুলো আমার খুব খারাপ লাগে। মেয়ের কথা বলে, ওই বউর কথা বলে, এগুলো খুব খারাপ লাগে। আর অ্যাডজাস্ট করতে পারতাম না, যে বাচ্চা ছোট ছিল, সারা রাত সজাগ থাকতে হয়। আমার সাথে কেউ সজাগ থাকতো না, মানে আমি আমার বেবিকে নিয়ে একাই ঘুমাইতাম, সারা রাত একাই জাগতাম, হেল্প করতো না আমার শাশুড়ি। এখন গ্রামের মানুষ তারা তো ভোর 5টায় ওঠে, 5:30টায় ওঠে। এখন আমি বাড়ির বউ হিসেবে তো আমার 6টায় ওঠার দরকার, কিন্তু আমার তো এদিকে ঘুম হতো না। বা তারা যে খাবার দাবার খায়, যেভাবে রান্না করে, এটা আমার রুচিতে আসতো না। তা আমি আবার এগুলো বলতাম যে এখানে তো আমার এইভাবে কষ্ট হচ্ছে, এইভাবে আমি থাকতে পারতেছি না। তো আর বেশি হচ্ছে রাত জাগতে সমস্যা হয়, খুব কষ্ট হতো, কেউ হেল্প করতো না। তো আমার শ্বশুর মানে আমার শাশুড়ি কিছু বলতো না, টুকটাক যা পারতাম হেল্প করতো আমার মানে আমাকে সরাসরি কিছু বলতো না, পাড়ার মানুষের কাছে বলতো যে বউ কিছু করে না, কাজকাম করে না, এগুলো করে না, এগুলো বলতো। তো এগুলো তো আমি আবার শুনতাম, আমার কানে আসতো। বা আমার কথা হচ্ছে আমি একটা অন্যায় করেছি, আমাকে সরাসরি বলেন, আমার বড় ননদের কাছে বিচার দেয়, সে আবার তার ভাইকে বলে, তার ভাই আবার আমাকে বলে। তা এইগুলা করার কি দরকার? তারপর হচ্ছে কি মানে আমার শ্বশুরবাড়িতে গৃহস্থলা বাড়ি যেটাকে বলে আর কি, ধান চাল পানের বড় সবই আছে। তা আমি তো এগুলা কখনো করি নাই, দেখিই নাই, করো তো থাক দূরের কথা, এগুলা তো আমি জানি না। আমার শ্বশুর একবার কি করলো, চিরা কুটে নিয়ে আসলো, নিয়ে আসার পরে এখন আমার শ্বশুর বলতেছে কি যে তুমি একটু চিরা ঝেড়ে দাও। আমি তো চিরা ঝাড়তে পারি না, আমি কিভাবে চিরা ঝেড়ে দেবো? তো এইটা নিয়েও আমাকে অনেক কথা শুনাইছে, আমি বউকে বলছি চিরা ঝেড়ে দিতে, আমাকে চিরা ঝেড়ে দেয় নাই, এগুলো নিয়ে অনেক কথা। তো এক পর্যায়ে দেখলাম আমি আর অ্যাডজাস্ট করতে পারতেছি না কোনো কিছুতেই, বাচ্চা ছোট, কষ্ট হচ্ছে, অসুস্থ হচ্ছে, আর এত দূরে মায়ের বাড়ি শ্বশুরবাড়ি এত দূরে, যে বাচ্চা একটু অসুস্থ হলে মা আসবে বা আমি যে একবেলা যাই থাকবো, এরকম অবস্থা ছিল না। নেওয়ানোর মতো কেউ নাই, আমার দেবর নাই, বাসুরও নেই, আমার হাজবেন্ড একাই, আর 3 বোন। তো ওরে বললাম কি যে আমাকে বাড়িতে আবার দিয়ে আসো, আমার মায়ের কাছে দিয়ে আসো। তো ও আসলো, আসার পরে আবার আমি ওকে নিয়ে, আমার বাবুকে নিয়ে হচ্ছে যে মায়ের বাড়িতে চলে আসলাম। আসার পরে ওইখানে আবার 1-1.5 মাস রইলাম, কিন্তু কতদিন থাকবো? বাচ্চা ছোট, নানান জিনিসের দরকার হয়, নিজেদেরও ক্ষয় খরচা আছে। এর মধ্যে কি করলো, ও যে ঢাকায় যে সিকিউরিটি কোম্পানিতে চাকরি করতো, চাকরিটা ছেড়ে দিল। এখন তো আমার মাথার উপরে আরো টেনশন যে হাজবেন্ডের চাকরি নাই, বাচ্চা ছোট, কি করব? তো ঢাকায় আবার আমার আর এক আন্টি থাকে, তো ওই আন্টির বাসায় আসলাম, ও সবাইকে নিয়ে আসলাম, আমার বাচ্চা, আমার স্বামী, সবাইকে নিয়ে আবার আন্টির বাসায় আসলাম। আসার পরে আমার ওই খালুর সাথে কথা বললাম যে আপনি দেখেন কোথাও ওরা একটা দিয়ে দিতে পারেন কিনা চাকরি টাকরি এরকম।
তো বিভিন্ন জায়গায় কথা বলতো, দিত, যাইতো, এক বেলা একদিন এরকম করে। ওর কোথাও পছন্দ হইতো না, মনের মতো হইতো না। তা আমার তো টেনশন যে আমি বাচ্চা নিয়ে কি করব, কোথায় যাব, বাচ্চাকে কি খাওয়াবো, এগুলা। তো ওরে লাস্টে একটা অফিসে চাকরি দিল, ওর পছন্দ হয় না দেখা ও একবেলা করে আমাকে না বলে বাড়িতে চলে গেছে। তো এখন আমার মানে মনে হলো যে আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে, যে আমাকে না বলে বাড়িতে চলে গেল। এও একদম আমার বাবার মতো খোঁজ খবর নেওয়া, যে বাচ্চা ছোট কি হবে না হবে, এইগুলা হচ্ছে যে বন্ধ করে দিল। তার কথা হচ্ছে আমি ঢাকায় আমি কোনো চাকরি করতে পারবো না, তুমি যদি পারো তাহলে বাড়িতে এসে থাকো, আর যদি না হয় তাহলে সম্পর্ক ভেঙে দাও। আমি সবসময় ভাবতাম যে মা বাবা আলাদা থাকার যে একটা কষ্ট, এটা তো আমি বুঝি বা আমার ফেস করতে হয়েছে। এইটা যেন আমার সন্তানের কখনো না করতে হয়, যে যতই কষ্ট হোক না কেন আমরা দুইজন একসাথে থাকবো, আমার বাচ্চাটা মাও পাবে বাবাও পাবে, দুইটাই যেন পায়। এইটা ভেবে আমি একটা চাকরি নিলাম ঢাকায়। তখন আমার বাচ্চার বয়স 6 মাস, এর মধ্যে ওর বয়স 6 মাস হয়ে গেল। আমার স্বামী তখন বাড়িতে। তো আমি ওরে তখন বোঝালাম যে আসো, আমি এভাবে একটা চাকরি নিছি, বাবু ছোট, আমার জন্য না হোক অন্তত ওর জন্য হোক, হলেও ও মা বাবা দুজনকেই যেন পায়, আসো। আমি ওর মানে আমি এগুলো বলার পরে বোঝানোর পরে ও আসলো। আসার পরে একদিনের মধ্যে বাসা ঠিক সব আমি মানে আমার যা প্রয়োজন এখন পর্যন্ত, আমি যদি একটু অসুস্থ হই তাহলে আমার দায়িত্ব নিয়ে ডাক্তার দেখাতে হবে, আমি দায়িত্ব নিয়ে ওষুধ কিনে খাবো, সব কিছু আমার দায়িত্বে, আমার যা সব আমার দায়িত্ব। আমি একদিনের মধ্যে বাসা ঠিক করলাম, আমার বাবুকে রাখার জন্য ডে কেয়ার খুঁজে বের করলাম, সেটা ঠিক করলাম, অফিসে অ্যাটেন্ড করলাম, মানে বাচ্চা নিয়ে অফিস করা, যাওয়া আসা, রান্না করা, এরকম। কিন্তু সব যেমন তেমন বাসায় যাওয়ার পর যে দুইজনে একটু ভালোভাবে কথা বলবো, ও 5টা কথা বলবে যে তুমি সারাদিন পর আসছো বা বাচ্চাটা নিয়ে তোমার কষ্ট হয়, এরকম একটা সান্ত্বনার ব্যাপার থাকে না, এই জিনিসগুলো ছিল না। আমি কিনা সারাদিন পর বাসায়, যে ও কিনা সারাদিন বাসায় কিচ্ছু করে না। তো সারাদিন পর যখন আমি বাসায় যে দেখতেছি যে অনেক কাজ পড়ে আছে এখনো এলোমেলো, আর আমার সমস্যা হচ্ছে যে আমি এলোমেলো দেখতে পারি না, অগোছালো দেখতে পারি না। তো আমি এটা নিয়ে যদি 2টা কথা শোনাইতে যাই, মানে 2টা কথাই না, বললাম যে তুমি কেন এলোমেলো করে রাখছো, একটু গুছাই রাখতে পারো বা এই জিনিসটা, এর উপরে কোনো কথা নাই, মাইট কথা বললেই মার, এর উপরে মাইট। একবার কি করলো, একটা কাচের বোতল দিয়ে মানে হাতের উপরে এক বাড়ি দিল, বোতল ভেঙে হাতের মধ্যে কেটে গেল, এরকম। তো এখন এরকম করে অফিস করতেছি। প্রথমত বিয়ের পরে ও 2 মাস বসা, আমি কিন্তু চাকরি করেই যাচ্ছি, শুধু প্রেগনেন্সি ওই কয়েকটা মাস আমি বসা ছিলাম। তো ওরে দ্বিতীয়বার যখন ঢাকায় নিয়ে আসলাম তখন ও আবার টানা 6 মাস বাসায় বসা। 6 মাস আমি ওরে চালাচ্ছি, সংসার A to Z সব কিছু, বাচ্চা, সংসার, খাওয়া দাওয়া সব কিছু। 6 মাসও বসা। 6 মাস ধরে বলতে আবার একটা সিকিউরিটি কোম্পানিতে চাকরি নিল। নেওয়ার পরে হচ্ছে যে সংসার মোটামুটি ভালোই চলতেছে, কারণ আমার তো এরকম চাহিদা নাই যে আমাকে এটা দিতে হবে ওইটা দিতে হবে। আমি জাস্ট 2টা ভাত নুন ফ্যান দিয়ে খাইতে পারলেই হয়েছে, আমি এরকম লোক আর কি। কিন্তু সে আমার সাথেও ভালো ব্যবহার করে না, বাচ্চার সাথেও ভালো ব্যবহার করে না। আমার উক্তি বা আমার চাওয়া হচ্ছে যে বাচ্চাটার সাথে সুন্দর করে কথা বলবে, আব্বু তুমি এদিকে আসো বা এইটা এরকম করে কথা বলবে না, ওরে বকাবকি করে কথা বলবে, যেগুলো আমি এখানে বলতে পারতেছি না। খুব বাজেভাবে কথাবার্তা বলে, আমার সাথে ছেলের সাথে বাজে ব্যবহার করে। তো আমি তো একদিন রাত্রে কি করলাম, মানে ছেলের সাথে খারাপ ব্যবহার করতেছে দেখে রিসেন্টলি এই কয়েক মাস আগে আমি কি করলাম, যে আমি ওর বোনের কাছে ফোন দিলাম, ওর বোন ফোন ধরলো না, ওর দুলাভাই ফোন ধরলো। তারপরে আমি বললাম কি যে ভাইয়া দেখেন ও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে বা বকাঝকা করে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু বাচ্চা তো ছোট, ওর সাথে তো এইভাবে কথা বলাটা উচিত না। ওর সাথে এখন যেভাবে আচরণ করবে ও তো ওইভাবেই করে উঠবে, ওইভাবেই বড় হবে, ওর সাথে তো অন্তত ভালোভাবে কথা বলবে।
তো এগুলো বলার পরে দুলাভাই আবার বলতেছে কি আচ্ছা দেখো কি করবা, ওদের ফ্যামিলিটাই এরকম। তো এটা বলার পরে ওনাদের আবার স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে তর্ক হয়েছে ওর বোন দুলাভাইদের মধ্যে। তা আমি তো এখানে আমার কোনো দোষ দেখতেছি না, যেহেতু আমি যদি কোনো অন্যায় করি এটা যদি আমার মার কাছে বলা হয় তাহলে ওর তো গার্জিয়ান ওর বোন দুলাভাই, তো আমিও তো তাদের কাছে বলতে পারি। তা আমার ননদ কি করলো, মানে তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা কাটা হয়েছে দেখা আমার ননদ কি করলো তার ভাইয়ের কাছে মানে আমার স্বামীর কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে কি কি বলছে আমি জানি না, আমার হাজবেন্ড আমাকে মার দিছে যে তুই কি বলছিস দুলাভাইয়ের কাছে, তুই দুলাভাইয়ের সাথে কথা বলছিস কেন, আমার দুলাভাই আমার বোনকে বকাঝকা দিছে মারতেছে। তা আমি বললাম সে বড় গার্জিয়ান, তার কাছে যদি আমি 5টা কথা না বলতে পারি তাহলে আমি কার কাছে বলবো। তো পরের দিন আমি আবার আমার ননদের সাথে কথা বললাম যে আপা যে আমি তো দুলাভাইয়ের কাছে বলতে চাই না, আমি তো আপনাকেই বলতে চাইছি আর যে আমার সাথে এরকম করুক কিন্তু ছেলের সাথে অন্তত যেন ভালোভাবে কথা বলে এইগুলা। তো এখানে আপনাদের কি হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি না, আপনার কি উচিত হয়েছে আপনি বড় ননদ হয়ে ভাইকে দিয়ে ছোট ভাইয়ের বউকে মাইর খাওয়ানো। তো উনি আমাকে অনেক বকাঝকা করলো, হ্যাঁ তুমি এখন চাকরি করতেছো, তোমার এখন অনেক ভালো ভালো লোক আছে, তুমি এখন আমার ভাইকে সহ্য হচ্ছে না, তুমি আমাদের কাছে কখনো আর কোনো বিচার দিবা না, যদি আমার ভাইয়ের সাথে মিলেমিশে থাকতে পারো তাহলে সংসার করো, আর যদি না পারো তাহলে আমার ভাইকে ছেড়ে দিও। এটা হচ্ছে তাদের কথা। তা আমি হচ্ছে যে মানে সহ্য করার মতো, আমি সারাদিন পর অফিস থেকে বাসায় যাচ্ছি, আমি ক্লান্ত, আমাকে সে আমার হাজব্যান্ড হচ্ছে যে কি বলবো যে সে বাজেভাবে বলে যে আমি অফিস করে আসিনি, আমি অন্য কারোর সাথে থেকে আসছি। নোংরা শব্দ হ্যাঁ নোংরা শব্দ ইউজ করে যে আমি তাহলে ক্লান্ত কেন, মানে এই টাইপের একটা যে আমি সারাদিন অফিস করে আসছি, বাচ্চা আছে, আমি এইগুলোই মানে বাসায় ঢুকলি এই ধরনের কথাবার্তা। তো আর আমি যে মানে বিচার দিব সেটাও তো নাই, যেহেতু আমাকে বলে দিচ্ছে তুমি তোমার আমার ভাইয়ের সাথে থাকতে পারলে থাকো, না থাকতে পারলে না থাকো। তো একদিন কি হলো এটা নিয়ে আর কি অনেক তর্ক হলো, আমার গায়ে হাত তুললো। তা আমি ডিসিশন নিলাম যে এই দ্বিতীয় বিয়েটা তো আমার সম্মতিতেই করছি, এখানে তো আমার মার কোনো হাত নেই। তা আমি ভালো থাকি মন্দ থাকি আমি আমার মাকে আর জড়াবো না। তা আমি ডিসিশন নিলাম যে আমি ওর সাথে থাকবো না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, কারণ আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। আমাকে 2 বেলা না খাওয়াই রাখুক, কিন্তু বকাঝকা গালাগালি গায়ে হাত তোলা এটা সহ্য করার মতো না। তো এই ডিসিশন মানে আমি নিজে নিজে ডিসিশন নিলাম, জাস্ট আমি শুধু মাকে ফোন দিলাম যে আমার ওর সাথে থাকা সম্ভব না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। না মা তো ওই করতেছে না এই সে, আমি মানে শোনার মতন, আমি তো আমার অবস্থাটা আমি বুঝতেছি যে কিরকম আমার দিন যাচ্ছে, কষ্ট করতেছি। তার মধ্যে কথা আছে আমি যে স্যালারিটা পাই মানে যে জায়গায় যেটা খরচা করার দরকার সব আমার হাজবেন্ড করে। আমার যদি সে যদি আমাকে 20 টাকা দেয় তাহলে আমি 20 টাকা নিয়ে বাসা থেকে বের হই, সে যদি আমাকে না দেয় তাহলে আমি টাকা নিয়ে বের হই না, এরকম সব কিছুই সে মেনটেন করে। তা যখন আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, তা আমি অফিস থেকে ডিসিশন নিয়ে চলে গেলাম যে আমি থাকবো না, ওকে আমি আজকে ডিভোর্স দেব। তো ও বাসা আসলো, আসার পরে তো বললাম যে আমার পক্ষে তো মানে ও কি বলবো যে ও ভাবতো যে আমি এইভাবে ওরে বলি টর্চার করি, ও মনে হয় কিছু করবে না, এই ধরনের ওর মধ্যে চিন্তা ভাবনা ছিল। তা আমি ওরে ওর মানে যাচ্ছে কি যাচ্ছে না এরকম করতে করতে উকিলের অফিস পর্যন্ত গেলাম। যার পরে এখন তো ও ভয় পেয়ে গেছে যে এই তো আমার সত্যি ডিভোর্স দিয়ে দিবে। তার আমার কথা হচ্ছে যে আমি এর সাথে থাকবো না, তাহলে যেহেতু আমি থাকবো না তাহলে ডিভোর্সটাই। হ্যাঁ, তো কি করলেন আপনি? ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ আমি তখন ডিভোর্স দিয়ে দিলাম, যৌথ ডিভোর্স। কতদিন আগে ডিভোর্স দিয়েছেন? অক্টোবরের 16 তারিখ 2022। হ্যাঁ 2022 যৌথ ডিভোর্স, দুজনেই একসাথে সাইন করেন? যৌথ ডিভোর্স। হ্যাঁ যেহেতু দুজনের কারোরই বাচ্চা কোথায়? বাচ্চা আমার সাথে, তো ডিভোর্স হইলে তো আবার একসাথে থাকা যাবে না, যেহেতু ডিভোর্স হয়ে গেছে। তো এর মধ্যে তো ওর হচ্ছে যে মানে ওর ভিতরে মনুষ্যত্বটা কাজ করছে কিনা, মানে কাজ করছে মনে হয় যে ও মানে ভাবতে পারে না কখনো যে আমি এই ধরনের একটা কাজ করব, ডিভোর্স দিব, বা ও আমাকে এত দেওয়ার পর আবার ব্যাক করছে, বুঝতে পেরেছি। আবার ব্যাক করছে।
ব্যাক করার পরে আবার হচ্ছে যে ফ্যামিলি সবাই বোঝাই টুজাই করে এখন আবার হচ্ছে যে ওইটা উইথড্র করে নেওয়া হয়েছে ডিভোর্সটা, মানে আমার কাছে মাপটাপ চাইছে করছে, আমরা একসাথে আছি। একসাথে আছি। আর এর মধ্যে হচ্ছে যে যখন আমার মানে মারও তো কম বয়স, আপনার মার বিয়ে ছিল, হয়েছে? আমার মাকে আমি বিয়ে দিয়েছি। ওকে, বিউটিফুল। আর আপনার বোনটা কি করে? আমার বোন এবার ক্লাস 7-এ পড়ে, 7 ফাইনাল দিল, 8-এ উঠবে। আপনি কি করেন এখন? আমি জব করি। জব করেন। এই গল্পটা কেন বললেন আপনি? আপনার কথাটা আগে শুনি। গল্পটা বলার কারণ হচ্ছে যে অনেক সময় মা বাবার ডিভোর্স হলে অনেক মেয়েরা কিন্তু ভেঙে পড়ে, খারাপ দিকে চলে যায় বা কি করবে বুঝতে পারে না। তো এর জন্য যে নিজেকে শক্ত রাখতে হবে, লক্ষ্য একটা থাকতে হবে যে আমার ভালো কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তারপর মানুষের যখন বিয়ে হয়ে যায় তখন তো একবার ভুল করা যায়, কিন্তু বারবার তো ভুল করা যায় না। আর দ্বিতীয়বার যেটা হয়েছে এটার জন্য তো আমি দায়ী ছিলাম না, আমাকে ঠকানো হয়েছে। তো এইসব ক্ষেত্রে হুট করে ডিসিশন নেওয়া যাবে না। আমি যেরকম ডিসিশন নিছি যে মার ঘাট থেকে বোঝা নামানোর, তো যাচাই বাছাই করা উচিত ছিল আমার ওই ছেলেটার সম্পর্কে। তো এরকম হুট করে কোনো কিছু ডিসিশন নেওয়া যাবে না, হুট করে কিছু করা যাবে না, তার সম্পর্কে খোঁজ খবর নিতে হবে, ভালো মন্দ জানতে হবে। তা আমি একদিক থেকে বাঁচার জন্য যখন আমি অন্য দিকে গেলাম, তা আমি তো হচ্ছে যে কি বলে যে বেশি বিপদে পড়ে গেলাম হুট করে ডিসিশন নেওয়ার কারণে। তো এই ধরনের ডিসিশন নেওয়া যাবে না, যাই করতে হবে ভাইবে চিন্তা করতে হবে। আর যে কোনো বিপদে ধৈর্য রাখতে হবে, লক্ষ্য একটাই থাকতে হবে যে আমার জীবনে ভালো কিছু করতে হবে। আর আমার জীবনে শুধু ওই একটাই অভাব যে মানে বাবা জিনিসটার আমার খুব অভাব। আমার সামনে যদি দেখি যে কোনো বাবা তার মেয়েকে আদর করতেছে, আমার মানে খুব হার্ট করে আমাকে, আমার চোখ থেকে পানি চলে আসে, আমি কেন জানি এটা সহ্য করতে পারি না। আর মানে খুব বাবার অভাব, মানে ঈদ আসে মানুষ দেখি বাবা কত কিছু করে, বা বিয়ের পরে বাবার বাড়িতে যায়, বাবা এইটা আনো ওইটা আনো এটা করো, নাতির জন্য কত কিছু হয় না ফ্যামিলিতে। মানে এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় যখনই বাবার কথা মনে পড়ে, আমার খুব কান্না পায়। আর আমার বাবা আবার এমন একটা লোক যে বছরের পর বছর চলে যাবে, হবে, কিন্তু কখনো খোঁজ খবর নেবে না। এর মধ্যে হচ্ছে যে আমার বাবা বিয়ে করে, তার হচ্ছে যে একটা মেয়ে হয়, আর রিসেন্টলি একটা ছেলে হয়েছে। আমার বাবা বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে, ওই ঘরেও 2টা, একটা মেয়ে একটা ছেলে। আর আমার মাকে যেখানে বিয়ে দিয়েছি ওইখানে আমার কোনো ভাই বোন নাই। আমার এই বাবা হচ্ছে যে ওই আমার বোনকে খুব ভালোবাসে, নিজের মেয়ের মতো, ওরে খুব ভালোবাসে সব জিনিসে। ওকে, ওর আমার বোনকে নিয়েই আছে এখনো। একটা মিনিট, আপনার এই গল্পটা নিয়ে আমার কিছু বলার আছে, আমি সেই জায়গাটায় যেতে চাই। তার আগে আপনি লেখাপড়াটা কন্টিনিউ করলেন না কেন, এটা আমাকে একটু বলবেন? লেখাপড়াটা হয় নাই, যে আমার তো কলেজ পড়তে হবে, মানে আমি যে ভর্তি হব ওই টাকাটা আমার তো ছিল না, আর বই কিনতে হবে। আর আমি এসএসসিতে মানে 9-10 আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়ছি, আমার মানে অ্যাকাউন্টিংয়ে খুব ইচ্ছা আর কি, খুব আগ্রহ। তো আমার তো একটা টিচার, হিসাব বিজ্ঞান একটা টিচারের দরকার আছে, বা ভর্তি হইতে তো আমার প্রাথমিক টাকা লাগবে, বা আমার ক্লাসটা করতে হবে। তা আমি কখন করব? আমি তো গার্মেন্টস করলাম, ঢাকায় থাকলাম, এই জায়গায় চাকরি করলাম, ওই জায়গায় চাকরি করলাম, আমার তো অফিসের পিছনে সময় দিতে হবে। তো আমি পড়াশোনাটা তো আমার কন্টিনিউ আর করা হয় না। আমার পুরো গল্পটা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রত্যেকটা ঘটনার পিছনে কিছু কারণ থাকে। তো আপনি যদি একটা হেলদি রিলেশনশিপ দেখতেন আপনার বাবা মায়ের মধ্যে, তাহলে ডেফিনেটলি আপনার জীবনটা এরকম হতো না। হ্যাঁ, কারণ কোনো প্রতিষ্ঠানে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে সেটা শেখায় না। ধর্মীয়ভাবে সেটা আমাদের কিছু নিয়মকানুন আছে, সেটা অন্য জিনিস। কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে বা স্কুলে বা আপনি হাই স্কুলে বা যেখানেই পড়েন না কেন, সেখানে কিন্তু মেরিটাল লাইফ বা বৈবাহিক জীবন কেমন হওয়া উচিত, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ কেমন হওয়া উচিত, এগুলো নিয়ে কোনো কথা বলে না। অথচ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এটা। তো আমরা এটা শিখি কোথা থেকে? আমরা শিখি ফ্যামিলি থেকে, রাইট? সো সেখানে আপনি যখন দেখেছেন ছোটবেলা থেকে, জন্মের পর থেকেই বাবা হচ্ছে এরকম, সেখানে আপনি বাবার প্রতি আপনার যে ধারণাটা সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে এটা। আর মাকে আপনি ধরেন এক ধরনের ফাইট করতে দেখেছেন,
সেই জায়গা থেকে আপনার ভিতরে একটা ফাইট করার মনোভাব ছিল। একটা মানুষের জীবনে 2টো বিয়ে হওয়া, 3টে বিয়ে হওয়া, এটা আমাদের সমাজের চোখে ভালো চোখে দেখে না, কিন্তু আমাদের ধর্মীয়ভাবেও কিন্তু এটার নিয়ম আছে, এটার পারমিট করে। যদি আপনি পরিস্থিতি আপনাকে বাধ্য করে, আপনি ডিভোর্স দিতেই পারেন, আপনি একটা সংসারে যেতেই পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এত কিছুর পরেও যে আপনি ডিরেইলড হন নাই, আপনি কিছু না কিছু করে খাচ্ছেন, হ্যাঁ, এবং নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, সন্তানটাকে মানুষ করার চেষ্টা করছেন। মানুষ ভুল করবে, উঠে দাঁড়াবে, হ্যাঁ, হোঁচট খাবে, সোজা হয়ে দাঁড়াবে, এটাই হচ্ছে বড় কথা। তবে যদি এই লাইফটাকে কেউ না চায় যে না ঠিক আছে, আমার জীবনে আমি একটা সুন্দর গোছানো সিমসাম একটা জীবন চাই, বুঝে শুনে স্টেপ নিতে চাই, সংসার জীবনটা বুঝে শুনে করতে চাই, তাহলে অবশ্যই আমি বলবো যে বাবা মায়ের সম্পর্কটা একটা হেলদি হওয়াটা খুব জরুরি। আর এটা যে আসলে আমি আপনাকে বলবো বিষয়টা বলার জন্যই বলা, মানে ইনক্লুডিং মি, অনেক সময় করা যায় না, ডেফিনেটলি অনেক সময় চাইলেও পারা যায় না। আপনি নিজেও সংসার করেছেন, আপনার জীবনে 2টো মানুষ এসছে, বৈধভাবে এসছে, আপনি নিজেও চিন্তা করে দেখবেন যে বিষয়টা আপনি এক্সপেক্ট করছেন তাদের কাছ থেকে সেটা আপনি পাচ্ছেন না অনেক সময়। একইভাবে তারাও আপনার কাছ থেকে যেটা এক্সপেক্ট করেছে সেটাও পায়নি, যে কারণে সম্পর্কটা জোড়া লাগেনি। তো এটা যে আসলে শুধুমাত্র আপনার ক্ষেত্রে তা কিন্তু নয়, এটা কিন্তু একেবারে শাশ্বত, সবার ক্ষেত্রেই কম বেশি এটা হয়। কে কতটুকু কম্প্রোমাইজ করতে পারে, কে কতটুকু ছাড় দিতে পারে সন্তানদের জন্যে, বেটার ফিউচারের জন্য, এটাই হচ্ছে মূল কথা। তবে ছাড়েরও একটা লিমিট আছে। একটা সময় ছাড় দিতে 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 তখন যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন মনে হয় যে না, আরও আগে বোধহয় চলে গেলেই ভালো হতো, তাই না? ডিভোর্সটা এত মানে ডিলে না করে আরও আগে দিলেই বোধহয় ভালো হতো। তো এইগুলো আসলে আমাদের চিন্তাভাবনার বিষয় আছে। তবে আমার মনে হয় যে আমি সবসময় যে কথা বলেছি, আমি আমার জীবন গল্প বলেন বা অন্যান্য জায়গাগুলোতে যেগুলো বিষয়টা বলেছি, সেটা হচ্ছে একটা হেলদি রিলেশনশিপ খুব ইম্পর্টেন্ট, বাট হেলদি রিলেশনশিপ তৈরি করার জন্যে যে জিনিসগুলো খুব জরুরি দরকার, প্রথম কথা হচ্ছে যে নিজের ভুলটা বুঝতে পারা। কিছু কিছু সময় আমাদের কোনো কিছু করার থাকে না, আমাদের হাত থাকে না, পরিস্থিতির শিকার হই আমরা, সেটা ঠিক আছে, সেখানে ভাগ্যকে মেনে নিতে হয়। কিন্তু যদি নিজের ভুলটা বুঝতে পারা যায় যে না, এই সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য, এই মানুষটা আমার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমার ফিউচারের জন্য গুরুত্বপূর্ণ, আমার বাচ্চা কাচ্চার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে ড্রিমি ওয়ার্ল্ড থেকে বের হয়ে এসে নিজের ভুলগুলো বুঝতে পারা এবং একই সাথে সেই মানুষটার যতটুকু ছাড় দিলে বেটার লাইফ লিড করা যায় এবং যতটুকু কারেকশন করা যায় ততটুকুর জন্য চেষ্টা করা বোথ সাইড থেকে, আমার মনে হয় এটা একটা গুড ডিসিশন হবে। তারপরেও সংসার ভাঙবে, কিন্তু সেই সংসার ভাঙা যাতে সন্তানের জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট না ফেলে, সেটার দিকে খেয়াল রাখা বাবা মায়ের খুব খুব দায়িত্ব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাকে দিলেন। আমি আজকে অনেকদিন পর একটা গল্প খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি। আমার মনে হয় আপনার গল্প থেকে অনেক কিছু শেখার আছে। ভালো থাকবেন। শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো শুভরাত্রি। জীবন গল্প, জীবন গল্প, জীবন